আসসালামু আলাইকুম, দিস ইজ জাকারি ইসলাম। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। করোনার সময় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা যাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুর। সেখানে ঘুরবো, ফিরবো, খাবো এবং মজা করব। সাথে আছে আমার বন্ধুরা, যদিও ওরা ক্যামেরার পেছনে। সো দেখতে থাকুন। আপনারা যে যেখানে থাকেন না কেন, আপনাদেরকে লঞ্চ জার্নি উপভোগ করতে চাইলে অবশ্যই সদরঘাট চলে আসতে হবে। সদরঘাট এসে লালকুঠি ঘাট থেকে নির্দিষ্ট টিকিট সংগ্রহ করে লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে। তার কারণ হলো লালকুঠি ঘাট থেকে চাঁদপুরগামী যে কোনো লঞ্চ নির্দিষ্ট সময় পরপর ছেড়ে চলে যায়। আমরাও তড়িঘড়ি করে 8:30টার লঞ্চ বুক দিয়ে 7 লঞ্চে উঠে পড়ি। তার কারণ হলো আমাদের ছাড়ার সময় ছিল 8:35, আমরা চলে আসছি 8:30। আমার হাতে সময় ছিল মাত্র 5 মিনিট। তো এখন সময় এসেছে লঞ্চে ওঠার। ঘড়িতে এখন 8:38। নির্দিষ্ট সময়ের মধ্যে চাঁদপুরগামী লঞ্চ বগদা দিয়ে 7 যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ও হ্যাঁ, আরেকটি কথা বলে রাখা ভালো, আপনারা যারা চাঁদপুর ঘুরতে আগ্রহী তারা প্রতি 30-40 মিনিট পর পর চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে লঞ্চ ছেড়ে যায়। আপনারা আপনাদের সময় মতো করে চাঁদপুরের উদ্দেশ্যে আসতে পারেন। শহরের যান্ত্রিক সময় এবং বুড়িগঙ্গার কালো পানিকে পিছু ফেলে আমাদের লঞ্চ বগদাদিয়া 7 চাঁদপুরের উদ্দেশ্যে একটু একটু করে অগ্রসর হচ্ছে। তো চলুন এখন আমরা লঞ্চের ভিতরে যাই, লঞ্চটাই ঘুরে দেখি। আমরা লঞ্চে প্রবেশ করে নিচতলায় দেখতে পেলাম দ্বিতীয় শ্রেণী বা নন এসি চেয়ার, যার সিট প্রতি ভাড়া 150 টাকা করে, যা অনেকটা দূরপাল্লা নন এসি বাসের মতোই। তবে সমস্যা হলো এখানে একটি, যেটি হলো এখানে লেগ স্পেস কম। চলুন আপনাদেরকে নিয়ে এই লঞ্চে বিজনেস ক্লাস বা প্রথম শ্রেণীর চেয়ারগুলো দেখে আসি। মেন ডেকের সিঁড়ি হয়ে দ্বিতীয় তলায় উঠে হাতের বামে একটু সামনে গেলেই দেখতে পারবেন এই লঞ্চের বিজনেস ক্লাস। এখন আপনারা যে সিটগুলো দেখতে পাচ্ছেন সেটি হলো এই লঞ্চের বিজনেস ক্লাস। লঞ্চ ভেদে ভাড়া প্রতি 250 টাকা শুরু করে 300 টাকা পর্যন্ত হয়ে থাকে, যেটি অনেকটা কমফোর্টেবল। এই সিটগুলোতে অনেক লেগ স্পেস থাকার কারণে বসতে অনেক আরামদায়ক। এই লঞ্চে একই ফ্লোরে যাত্রীদের সুবিধার্থের জন্য বিজনেস ক্লাস বা প্রথম শ্রেণীর পাশাপাশি রয়েছে ভিআইপি জোন ও এসি কেবিন। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হলো এই লঞ্চের ভিআইপি কেবিন, যার লঞ্চ ভেদে ভাড়া 2000 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত হতে পারে। আর অপর পাশে রয়েছে এসি কেবিন। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম লঞ্চের সামনে, যা আমার পছন্দের একটি জায়গা। হঠাৎই চোখ পড়লো কিছু পাখি দল বেঁধে উড়ে চলে যাচ্ছে লঞ্চের কোল ঘেঁষে। যেন মনে হচ্ছে সেন্ট মার্টিনের গাংচিল আমাদের পিছু টানছে। আর ছিল রোদ। এই রোদ নদীতে পড়ে মনে হচ্ছে কেউ টুকু স্বর্ণ ফেলে রেখেছে, যার নদীর সৌন্দর্যকে অমায়িক রূপ দিয়েছে। আর দেখেছি বড় বড় ফ্যাক্টরি, যা রাতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে তাদের লাইটিংয়ের মাধ্যমে। যদিও আমরা সকালে জার্নি করছি, এই সৌন্দর্য থেকে কম কি তাতে। চলুন এখন আপনাদেরকে নিয়ে লঞ্চের 3য় তলায় ঘুরে আসি, যেখানে রয়েছে লঞ্চের মাস্টার ব্রিজ এবং বিভিন্ন ধরনের কেবিন। সাধারণত কেবিন 4 ধরনের হয়ে থাকে: নন এসি সিঙ্গেল কেবিন, এসি সিঙ্গেল কেবিন, নন এসি ডাবল কেবিন এবং এসি ডাবল কেবিন। এবং এর পাশাপাশি রয়েছে স্টাফ কেবিন। সাধারণত এই কেবিনগুলোর ভাড়া 500 থেকে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আমি স্ক্রিনে এই সকল কেবিনের ভাড়া তালিকা দিয়ে দিব। সাধারণত এই কেবিনের ভাড়া লঞ্চ ভেদে আপ ডাউন করে থাকে। অবশ্যই কেবিন ঠিক করার আগে দামাদামি করে নেবেন। আমি রিকমেন্ড করব স্টাফ কেবিন থেকে বিরত থাকুন। তার কারণ হলো অফিসিয়াল কেবিন থেকে স্টাফ কেবিনের দাম একটু তুলনামূলক বেশি রাখে। সাধারণত লঞ্চের পাশে যে কেবিনগুলো থাকে সেগুলো নন এসি হয়ে থাকে এবং লঞ্চের মধ্যে যে কেবিনগুলো থাকে সেগুলো এসি কেবিন হয়ে থাকে। সো মোটামুটি ঘোরাঘুরির পরে এখন আমাদের সবার একটু ক্ষুধা লেগেছে। সেই ক্ষুধা নিবারণের জন্য আমাদেরকে অবশ্যই ডেকে যেতে হবে। ডেকের পিছনে ক্যান্টিন রয়েছে, সো সেখান থেকে আপনি যে কোনো প্রকার স্ন্যাক্স খেতে পারবেন। শহরের ব্যস্তময় সময় ও গাড়ি ঘোড়া যান্ত্রিক শব্দকে পিছু ফেলে যখন শান্তির খোঁজে কেউ ভ্রমণ করতে চায়, তখন আমি মনে করি নদী তখন তার সব থেকে কাছের ও ভালোবাসার। কারণ নদীর স্রোতের শব্দ যখন কানে ভেসে আসে তখন তা এক অন্যরকম ভালো লাগা। আর তা যদি হয় কোনো এক বড় নদী, তাহলে তো আর কথাই নাই, জমে ক্ষীর। আপনারা এখন নদীর সৌন্দর্য উপভোগ করুন। আমি জাকারি আপনার চাঁদপুরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। 1984 সালে চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের একটি পুরাতন অঞ্চল। মেঘনা নদীর তীরে এই জেলা অবস্থিত। চাঁদপুর মানুষের আতিথেয়তা এবং ইলিশ মাছের জন্য বিখ্যাত। চাঁদপুর জেলা 1712 কিলোমিটার এলাকা নিয়ে গঠিত। এর উত্তরে মুন্সিগঞ্জ এবং কুমিল্লা, দক্ষিণে নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল জেলা, পূর্বে কুমিল্লা জেলা এবং পশ্চিমে মেঘনা নদী ও শরীয়তপুর এবং মুন্সিগঞ্জ এলাকা নিয়ে বিস্তৃত।
চাঁদপুরের 3 নদীর মোহনা, যা তৈরি হয়েছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদিয়া নিয়ে। এছাড়া উল্লেখযোগ্য জায়গা হলো বড় স্টেশন, 3 নদীর মোহনা, বিভিন্ন আইসক্রিম, ইলিশ মাছ এবং আরও রয়েছে শাহাবুদ্দিন ও মিনি কক্সবাজার। লঞ্চে আড্ডা দেওয়ার জন্য লঞ্চে ছাদের মতো ভালো কোনো জায়গা হতে পারে না। যদিও ওই দিন অনেক রোদ ছিল, তবে যাত্রীদের সুবিধার্থে বগদাদের 7 লঞ্চে ছাদে বসার জন্য সুব্যবস্থা রয়েছে, যেখানে সবাই আড্ডা, গল্প, নিজেদের মতো সময় কাটানো, নদীর সৌন্দর্য, জেলেদের মাছ ধরা সব কিছু উপভোগ করতে পারবে। তবে হ্যাঁ, পরন্ত বিকালে সূর্যাস্ত সময়টা উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাকে ছাদে আসতে হবে। তার কারণ হলো ছাদ থেকে নদীর মধ্যে যে সৌন্দর্য পাওয়া যায় তা আসলে কোনো জায়গা থেকে পাওয়া যাবে না। আমার মতো ভ্রমণপ্রেমী হলে 100 টাকার টিকিট কেটে চলে আসতে পারেন চাঁদপুর। বলতে বলতে আমরা চলে আসলাম এইমাত্র ইলিশের বাড়ি চাঁদপুর লঞ্চ টার্মিনাল। দূর থেকে ইলিশের বাড়ি হাতছানি দিয়ে আমাদের স্বাগতম জানাচ্ছে, আর সাথে রয়েছে জেলেদের নৌকাগুলো। এই প্রত্যেকের নৌকাতেই আপনারা সবাই তাজা মাছ পেয়ে যাবেন। তবে অবশ্যই নৌকা থেকে ইলিশ মাছ কিনতে চাইলে আপনাদের দামাদামি এবং মাছ চিনে কিনতে হবে। চলুন, এখন নামার সময় এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভিড়, তো নামার সময় অবশ্যই নিজ নিজ পকেট ও ব্যাগ সামনে রাখবেন। লঞ্চ টার্মিনাল থেকে বের হয়ে 5 বন্ধু মিলে দামাদামি করে একটি অটোরিকশা রিজার্ভ করে চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যস্থল বড় স্টেশনের জন্য। সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আপনারাও লঞ্চ টার্মিনাল থেকে বের হয়ে যে কোনো প্রকার অটোরিকশা করে চলে আসতে পারেন বড় স্টেশনে। ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। এখন চা বিরতি। চা খেয়ে আমরা চলে আসলাম বড় স্টেশন পার্কে, যেখানে আমরা ইলিশ, রক্তধার ও 3 নদীর মোহনা দেখব আর চেষ্টা করব পদ্মা নদীর তীর ঘেঁষে দাঁড়ানোর জন্য। তো চলেন, আর দেরি কিসের জন্য। বড় স্টেশন প্রবেশ করেই প্রথমেই আমাদের চোখে পড়লো সুন্দর একটি ইলিশের ভাস্কর্য। একটু সামনে এগুলি দেখতে পাচ্ছি 2 নদীর মাঝে একটি সুন্দর পার্ক, যেখানে সবার জন্য রয়েছে বিনোদনের সুব্যবস্থা ও রয়েছে বিভিন্ন খাবারের দোকান। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হলো রক্তধারা ভাস্কর্য। 1971 সালে পাক বাহিনীরা বাংলাদেশি মানুষদেরকে মেরে এই নদীগুলোতে ফেলে দিত। তাদের স্মৃতিতে 2011 সালে এই ভাস্কর্য তৈরি করা হয়। তো চলেন এখন সামনে যাই 3 নদী মোহনা দেখার জন্য। তো এটা আসলে বেসিক্যালি একটা নদী, দেন ওই সাইড একটা নদী, দেন ওই সাইড একটা নদী। এই 3 নদী মিলিয়ে হলো আসলে এখানে আসছে। তো এখানে একটা ডাকাতিয়া নদী আছে, এখানে নদী আছে। তো এই নদীগুলো মিলিয়ে আসলে 3 নদীর মোহনা আর কি বলা হয়। তো বেসিক্যালি 3 নদীর মোহনাটা আসলে ওই সাইডে। তো আমরা চলুন 3 নদীর মোহনাটা দেখতে যাই। তো এটাও আসলে 3 নদীর মোহনা। এবং আপনারা চাইলে এখানে মিনি কক্সবাজার আছে, চাইলে মিনি নৌকা ভাড়া করেন মিনি কক্সবাজার ঘুরতে পারেন। আর এখানে আসলে বিকালের মুহূর্তের জন্য বেস্ট টাইম, মানে বেস্ট টাইম হলো বিকালের মুহূর্তটা আর কি। চলেন আমরা একটু নদীর কাছে থেকে ঘুরতে চেষ্টা করি। এখন নদীর যে রূপ দেখতে পাচ্ছেন তা হলো তা শান্ত রূপ। বর্ষার সময় তখন তা বিপরীত হয়ে ওঠে, তখন তা ভয়ঙ্কর রূপ ধারণ করে। তবে অবশ্যই নদীতে নামার আগে জোয়ার ও ভাটার সময় জেনে নেবেন। চলুন যাই নদীর পাড়ে ঘুরে আসি। পাথর যে পরিমাণ পিচ্ছল ছিল, পড়তে পড়তে বেঁচে গেছি। তবে আপনারা অবশ্যই হাঁটার সময় সতর্কতা অবলম্বন করে হাঁটবেন।
করা যায়। পার্ট 2 যখন করবো তখন অবশ্যই মিনি কক্সবাজার যাবো। তো এই হলো অবস্থা। তো এদিকে যাওয়া যাচ্ছে না, এই দেখেন অনেক অনেক তো আই থিঙ্ক বেস্ট ট্যুর শর্ট ট্রিপের জন্য। চলুন এখন জেনে নিই তিন নদীর মোহনা কোনটা কোন দিকে। এটা হচ্ছে পদ্মা নদী। এটা এই সাইড হলো পদ্মা নদী। হ্যাঁ, এটা পদ্মা নদী। হ্যাঁ, আর এই সোজা একটু সুন্দর গেছে মেঘনা নদী। মানে এই দিক দিয়ে যেটা আসছে সেটা হলো মেঘনা নদী। আর ডাকাতিয়া কোন দিকে? আর ডাকাতি নদী এটা। আচ্ছা, এটা হলো ডাকাতিয়া হ্যাঁ, নদী। এটা ডাকাতি নদী। আচ্ছা, তাহলে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা নদী। এই হলো ডাকাতিয়া নদী, আর এটা হলো মেঘনা নদী, আর হলো ওই যে বরাবর দেখা যাচ্ছে ওইটা হলো পদ্মা নদী। ওকে মামা, ধন্যবাদ আপনাকে। ওকে। মানুষের সুবিধার জন্য রয়েছে বসার সিট, যেখানে বসে খুব সুন্দর করে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন আমরা বড় স্টেশন পার্ক থেকে অটো নিয়ে জনপ্রতি 5 টাকা দিয়ে যাচ্ছি কালীবাড়িতে বিখ্যাত আইসক্রিম খাওয়ার জন্য। এই ধরনের আইসক্রিম বানানোর জন্য ফুল ক্রিম খাঁটির দুধ, সাথে প্রয়োজন বিভিন্ন ধরনের ফ্লেভার। তবে ওয়ান মেড আইসক্রিম সাধারণত ব্যানানা ফ্লেভারই ব্যবহার করে থাকে। বেসিক্যালি হয়েছে কি, সেই ওখান থেকে ঘুরে টুরে এসে এখন গলা ঠান্ডা করতে হবে, দুটো শীতকাল। তারপরে 1 মিনিট চাঁদপুরে আসছে 1 মিনিট টেস্ট করলাম, তাকে কখনো হয়। তো আসলাম 1 মিনিট টেস্ট করার জন্য। তো আরেকটা আসছে হ্যাভেন, ও হ্যাভেনও টেস্ট করবো, দুটা কম্পেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন টেস্ট করে দেখি আগে যে এটা টেস্ট আসলে কেমন। যথেষ্ট ঠান্ডা, দুটো শীতকাল। তবে ওই যে আমরা খেতাম না 2 টাকা কুলফি, ওই 2 টাকা কুলফির মতো। তবে দুধটা এখানে বেশি, এটা শিওর। দুধটা বলতে হলো যে দুধের যে ঘনটা, ওই ঘনটা অনেক বেশি, জন্য মুখে লাগতেছে অনেক। তবে যথেষ্ট, তবে শীতের জন্য এটা ভালো নয়, বহুত গরম হতেছে, ঠান্ডা অনেক। তো যাই হোক, আরেকটা আছে, ওটাও ট্রাই করবো। তো দুইটা কম্পেয়ার বলবো, দুইটা কম্পেয়ার করে যেটা দেখা যায় কোনটা ভালো। কালীবাড়িতে 1 মিনিট আইসক্রিম পাশেই রয়েছে হ্যাভেন আইসক্রিম। 1 মিনিট আইসক্রিমের মতো এই আইসক্রিমও একই রকম ফ্লেভার ব্যবহার করা হয়েছে, তবে তাদের 3টি ফ্লেভার রয়েছে, ভ্যানিলা, ম্যাঙ্গো, চকলেট। ফ্লেভার ভেদে দাম 40 থেকে 60 টাকার মতো হয়ে থাকে। একটু আগে আমরা 1 মিনিট আইসক্রিম থেকে এই ফ্লেভার ট্রাই করছি। তো এখানে আরেকটা আছে, দা হ্যাভেন নামে একটা আছে, তো এটাও খুব ফেমাস। তো আমরা এখন দুটো কম্পেয়ার করবো, কম্পেয়ার করার পর দেখা যাবে যে কোনটা বেশি টেস্ট। একদম ফ্র্যাঙ্কলি কোনো কিছু না, জাস্ট শুধু টেস্ট করার ভিত্তিতে বলবো যে কোনটা বেশি ভালো। তো টেস্ট করে দেখা যায়। কিন্তু আগে টেস্ট করছি দা 1 মিনিট আইসক্রিমের, এখন টেস্ট করবো দা হ্যাভেনের আইসক্রিম। তো টেস্ট করে দেখা যায়। এটাও অনেক ঠান্ডা আসলে, শীতকালের জন্য এই আইসক্রিম মোটেও ভালো না, কারণ প্রচণ্ড গলা ধরে। বেসিক্যালি এটা 7টা থেকে সেম টু সেম বলা যায়, সেই 2 টাকা কুলফি আইসক্রিমের মতো, শুধু হ্যাঁ এখানে একটু ব্যানানা ফ্লেভার দেওয়া আছে। ওটা যেমন পুরোটা মালাইয়ের উপরে কিন্তু বানানো, এটা একটু ব্যানানা ফ্লেভার। তবে হ্যাঁ, এটাও মুখরোচক, মানে মুখে লাগতেছে। তো খেয়ে আরও দেখি। স্বাদের তুলনায় বলতে গেলে মানে সেম টু সেম, তবে শুধু ফ্লেভারটার জন্য একটু স্বাদটা অন্যরকম লাগছে, এছাড়া আর কোনো পরিবর্তন নেই। তবে ভালো, খেতে মজা লাগছে। মিষ্টির কথা বিবেচনা করলে 1 মিনিট আইসক্রিম থেকে হ্যাভেন আইসক্রিমের স্বাদ তুলনামূলক বেশি লেগেছে। যেহেতু আমাদের 3টা লঞ্চে ঢাকা ফিরে যেতে হবে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম লঞ্চ টার্মিনাল যেয়ে দুপুরের খাবার খেয়ে নেব। সেখানে এসে বিআইডব্লিউটি এর খাবার হোটেল দেখে বসে পড়লাম, কারণ সবার মনে হলো তা অন্য হোটেল থেকে স্বাস্থ্যসম্মত ও রুচিসম্মত, এবং মাছগুলোও দেখে তাজা মনে হলো। দর কষাকষির পর প্রতি পিস 110 টাকা করে ইলিশ মাছ কিনলাম। তবে শর্ত দিয়েছি, আমরা আমাদের মাছ বেছে নেব এবং আমাদের সামনে মাছ ভেজে দিতে হবে। তারপর আমাদের কথা অনুযায়ী মাছ বেছে নিলাম এবং সবাই খাবার জন্য বসে পড়লো। তবে একটি কথা বলে রাখা ভালো, ইলিশ মাছ বাঁচতে হলে অবশ্যই ইলিশ মাছ কিনতে হবে। অনেক সময় কিছু হোটেল অল্প লাভের জন্য পচা ইলিশ মাছ বিক্রি করে থাকে। মিনিট 20 পরে আমাদের সামনে তাজা মাছ ভাজা, সাথে মরিচ আর বেগুন চলে আসলো, আর সাথে নিয়েছিলাম ইলিশের লেজ ভর্তা। ঘড়িতে এখন 3:07। আমাদের লঞ্চ ইমাম হাসান 5 হুইসেল বাজিয়ে চাঁদপুরকে বিদায় দিয়ে এখন পদ্মা নদীর বুকে ভাসছে। গন্তব্য তার এখন ঢাকার দিকে। যেহেতু এখন উজান, সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার বেশি।
দুঃখিত, আপনাদের একটি কথা বলা হয়নি। ভেবেছিলাম আমরা শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে যাব। গ্রামীণ পরিবেশে যা খুবই সুন্দর ও অপূর্ব। আমরা পরে স্টেশন পার্ক থেকে একটি অটোরিকশা রিজার্ভ করে নিই। হঠাৎ আমার এক বন্ধুর কাছে স্থানীয় একজন লোক এসে বলল, করোনার কারণে সেই এলাকার চেয়ারম্যান স্কুলটি সবার জন্য আপাতত বন্ধ করে দিয়েছে, যাতে সেখানে গিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা করতে না পারে। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. নদীর এই অমায়িক সৌন্দর্য থেকে কোনোভাবে চোখ ফেরানো যায় না। পরন্ত বিকাল যেন নদীর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। চাঁদপুর ভ্রমণ রোমাঞ্চকর করার জন্য লঞ্চের ভ্রমণই অর্ধাংশ বাড়িয়ে তোলে, যা ভ্রমণকারীদের জন্য আরও আগ্রহের। যাচ্ছি না, ইনশাল্লাহ আরেকদিন আসবো চাঁদপুরে। তো চাঁদপুর ঘুরে দেখবো, আরও অনেকগুলো প্লেস আছে। তো পার্ট 2 ইনশাল্লাহ করার চিন্তা ভাবনা আছে। তো আজকে যারা আসছিলাম আমরা মোট 5জন ইনশাল্লাহ, আরও অনেক মেম্বার সহ ইনশাল্লাহ চাঁদপুরটায় ঘুরবো। তবে সময় লাগবে ইনশাল্লাহ। এই বিকালের ওয়েদারটা দেখার জন্য হলো অবশ্যই আপনাকে চাঁদপুর আসতে হবে। তো ভিডিওটা অন্তত একবার দেখলে বুঝবেন যে এই ভিউটাতে যেই পরিস্থিতি, মানে এটা আসলে টাকা দিয়ে কখনো কেনা যাবে না, এবং এটাতে আসলে কোনো কিছু পাওয়ার নেই। এটা শুধুমাত্র শান্তি আর শান্তি। তো যারা চাঁদপুর ঘুরতে আসবেন অবশ্যই এমনভাবে যেহেতু স্টার্ট করবেন যাতে সকালে এসে সন্ধ্যার মধ্যে দেখা যাবে এই সুন্দর ওয়েদারটা দেখতে পারবেন। আশা করি সবাই যখন সারা থাকবে ভালো থাকেন।